এই মেটাবলিজমে যাও। জি স্যার, যাচ্ছি, 1 মিনিট। মেটাবলিজম, তারপর ওখান থেকে যাও স্যার গ্লাইকোজেনেসিস। কোনটা বলেন? মেটাবলিজমে গেছো? গ্লাইকোজেনেসিস গ্লাইকোজেনেসিস, দেখো। হ্যাঁ মেটাবলিজমে গেছি। হ্যাঁ আছে গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনেসিস। হ্যাঁ ওইটাই। স্যার আগামীকালকে থেকে কিন্তু প্রোফ এক্সাম শুরু হচ্ছে। তার মানে হচ্ছে যারা রিটেন। ওল্ড ফার্স্ট ইয়ার ছিল তারা পরীক্ষায় বসবে। জি, রিটেন। রিটেন চলবে হচ্ছে আপনার হ্যাঁ আলহামদুলিল্লাহ। মার্চের 13 তারিখ পর্যন্ত। হ্যাঁ ভুলটা দিছো, গ্লাইকোজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস না, ভুল দিছো। ও আচ্ছা, গ্লাইকো, হুম, ওকে এটাই রাখো। তাহলে প্লিজ কন্টিনিউ। সবাই জয়েন করছে স্টুডেন্টরা? স্যার 37% জয়েন করছে। 37? জি স্যার। আচ্ছা, তাহলে তো এখনো অনেক জয়েন করতে বাকি। শুরু করি নাকি আস্তে আস্তে? আচ্ছা শোনো মাই ডিয়ার স্টুডেন্ট, অলরেডি যারা তোমরা জয়েন করেছো, গতদিনের ক্লাসটা একটু রিভিউ করি। এই মুক্তা, 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 এই দরজাটা বন্ধ করে দেন। শুনতেছেন? এই দরজা বা ড্রয়িং রুমের দরজা। ওকে সরি, যারা অলরেডি জয়েন করেছো তাদেরকে বলি কতদিন যেটা পড়িয়েছিলাম সেটা একটু রিভিউ করি। সেটা হচ্ছে তোমরা জানো যে গ্লুকোজ ইজ এ ভেরি সুইটেবল কার্বোহাইড্রেট, একটা ইউনিভার্সাল ফুয়েল used by all the cells. সব কোষই এটা গ্রহণ করে এবং এটা থেকে এনার্জি উৎপন্ন করে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে যে গ্লাইকোজেনেসিস একটা প্রক্রিয়া যেটার মাধ্যমে অতিরিক্ত গ্লুকোজ, এক্সেস গ্লুকোজ আফটার ফিডিং, আফটার মিল, যখন ব্লাডে গ্লুকোজের মাত্রা পরিমাণ বেড়ে যাবে, এটাই স্বাভাবিক। তখন এই অতিরিক্ত গ্লুকোজ লিভারে এবং মাসেলে জমা থাকে, যে প্রক্রিয়ায় সেটাকে বলা হয় গ্লাইকোজেনেসিস। সুতরাং গ্লাইকোজেনেসিস ইজ the process by which glucose is converted into
glycogen in the liver as well as in the muscle. এটা হচ্ছে গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস স্টেপ কতদিন আমি তোমাদেরকে বলেছিলাম এই প্রক্রিয়াতে ইনসুলিন দরকার হয়। ইনসুলিনের ঘাটতিতে গ্লাইকোজেনেসিস হয় না। ইনসুলিন ইজ মাস্ট ফর গ্লাইকোজেনেসিস। এবং যখন ফাস্টিং কন্ডিশন where needed in fasting condition, তখন this glycogen is broken down from the liver and from the muscle and again converted into blood glucose. So glycogen লিভারে জমা হয়, দুর্দিনে এই গ্লাইকোজেন ভেঙে আবারও গ্লুকোজে কনভার্ট হয় এবং আমাদের কোষগুলা গ্লুকোজ পায়, বিশেষ করে ভাইটাল অর্গানগুলা কোনোভাবেই যেন সাফার না করে সেভাবে এই গ্লাইকোজেনের অনেক ভূমিকা আছে। তো নেক্সট দাও শফিক, নেক্সট। নেক্সট নেক্সট এগুলো পড়ানো হয়ে গেছে, আমি পরের শিখতে যাব। নেক্সট 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 এখানে রাখো আগেরটা, এর আগের স্লাইডটা, পরেরটা, হ্যাঁ আগেরটা 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 ওকে এখানে রাখো। আজকে আমরা আলোচনা করব জাস্ট গ্লাইকোজেনেসিস এর উল্টাটা। এই পরের স্লাইডটা দাও, পরের স্লাইড, পরের স্লাইড, হ্যাঁ এখানে রাখো। গ্লাইকোজেনেসিস এর উল্টা স্লাইড, উল্টাটা, উল্টা প্রসেসটা। যেমন তোমরা জেনেছো যে গ্লাইকোজেনেসিস ইজ এ প্রসেস by which glucose is converted into glycogen. আজকে শিখবা গ্লাইকোজেনোলাইসিস, তার মানে ব্রেকডাউন অফ গ্লাইকোজেন ইনটু গ্লুকোজ। আগেটা ছিল কনভার্সন অফ গ্লুকোজ ইনটু গ্লাইকোজেন, আজকে হচ্ছে ব্রেকডাউন অফ গ্লাইকোজেন ইনটু গ্লুকোজ। তাহলে নেক্সট স্লাইড যাও। তাহলে you can see here the importance of glycogenolysis. Glycogenolysis এর ইম্পর্টেন্স হচ্ছে maintenance of blood glucose in fasting state. Between the meal blood glucose level যখন কমে যাচ্ছে তখন গ্লাইকোজেন ভেঙে ব্লাড গ্লুকোজ লেভেল মেনটেন হচ্ছে এবং 12 থেকে 18 ঘন্টা পর in fasting state after 12 to 18 hours liver glycogen almost totally depleted. 12 থেকে 18 ঘন্টা পর লিভার গ্লাইকোজেন তখন সম্পূর্ণ প্রায় শেষ হয়ে যায়। তখন আগে যেটা পড়িয়েছিলাম বাই দ্য প্রসেস অফ গ্লুকোনিওজেনেসিস, তখন নতুন গ্লুকোজ আমাদের শরীরে তৈরি হয়। তাহলে গ্লাইকোজেনোলাইসিস হচ্ছে ব্রেকডাউন অফ গ্লাইকোজেন ইনটু গ্লুকোজ। ইম্পর্টেন্স হচ্ছে it helps to maintain the blood glucose in fasting between the meals. এবং রমজান মাসে আমরা যখন ফাস্টিং থাকি তখন দেখা যাচ্ছে যে একটা সময় দুপুরে বা দুপুরের পর একটা সময় একটু হালকা মাথা ব্যথা বা একটু খারাপ লাগা ভাব হচ্ছে, তখন অ্যাকচুয়ালি ব্লাড গ্লুকোজ আমাদের শরীরে কমতে থাকে, ভাইটাল অর্গান গুলো সাফার করা শুরু করে।
পরবর্তীতে আবার ব্লাড গ্লুকোজ মেনটেন হয় by the process of new glucogenesis. Next slide দাও শফিক। শফিক, next slide. না, এটা হচ্ছে স্টেপস অফ গ্লাইকোজেনোলাইসিস। ছবিটা অনেক ছোট, কিন্তু তোমরা আমার কথা ফলো করতে থাকো এবং বইয়ের সাথে মিলিয়ে নিও। আমরা বলেছি গ্লাইকোজেনোলাইসিস যে পদ্ধতিতে গ্লাইকোজেন ভাঙা হয় সেটাই গ্লাইকোজেনোলাইসিস। স্টেপ কি? স্টেপ হচ্ছে তোমার ফসফোরাইলেজ একটা এনজাইম আছে, ফসফোরাইলেজ এনজাইমের সাহায্যে গ্লাইকোজেন থেকে একটা একটা করে গ্লুকোজ অপসারিত হয়। One by one glucose is removed by the help of the enzyme phosphorylase. When one glucose is removed as glucose 1-phosphate, as glucose 1-phosphate, এখানে এনজাইম কাজ করে phosphorylase enzyme catalyzing the cleavage of one molecule of glucose from the end of the glycogen tree. তোমরা তো জানো যে গ্লাইকোজেন না নাই, আমি দেখছি স্যার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি বলো। একটা মিনিট একটু আপনি কন্টিনিউ করেন, স্ক্রিন শেয়ারটা একটু বন্ধ রাখি, কিছু ডকুমেন্ট হ্যাঁ পাঠাবো ঠিক আছে, তো। একটা মিনিট ঠিক স্যার, আছে, জি ওকে। কন্টিনিউ করেন আপনি প্লিজ প্লিজ। তোমার so glycogen from the glycogen tree একটা একটা গ্লুকোজ অপসারিত হচ্ছে in the form of glucose 1-phosphate. 1-phosphate মানে গ্লুকোজের 1 নম্বর কার্বন পজিশনে একটা ফসফেট আছে, এখানে যে এনজাইমটা কাজ করে সেটা হচ্ছে ফসফোরাইলেজ। This glucose 1-phosphate again converted into glucose 6-phosphate. Glucose 6-phosphate এবং এনজাইমটা হচ্ছে তোমার আইসোমারেজ, গ্লুকোজ 1-phosphate থেকে গ্লুকোজ 6-phosphate, দেন গ্লুকোজ 6-phosphate থেকে ইট ইজ কনভার্টেড ইনটু গ্লুকোজ। তাহলে আমরা এই পাথওয়েটা দেখলাম। এই মুক্তা, এই দরজাটা বন্ধ করে দাও, বাম সাইডেরটা। এত শব্দ করো কেন? বুঝছি, এটা বন্ধ করে দাও, বন্ধ করে কাজ করো। তাহলে আমরা বুঝতে পারলাম steps of glycogenolysis is very easy. Suppose মনে করো তোমরা a batch of student of physiotherapy, তোমরা ধরো কততম ব্যাচ আমি জানি না, সাপোজ x ব্যাচ স্টুডেন্ট, 100 জন স্টুডেন্ট আছে, 100 জন স্টুডেন্ট থেকে ফসফোরাইলেজ দিয়ে একটা স্টুডেন্টকে সরিয়ে নেওয়া হয়, অর্থাৎ একটা গ্লুকোজকে সরিয়ে নেওয়া হয় in the form of glucose 1-phosphate. This glucose 1-phosphate then converted into glucose 6-phosphate. This glucose 6-phosphate then converted into glucose. This is the step of glycosylation. তাহলে একটা গ্লুকোজকে আমরা বের করলাম। এগেইন তোমাদের এক্স ব্যাচ স্টুডেন্ট, 100 জন স্টুডেন্ট আছে, একজন স্টুডেন্ট বেরিয়ে গেছে, আর একটা স্টুডেন্টকে ধরা হয়, তাকে কনভার্ট করা হয় গ্লুকোজ 1-phosphate, দেন 6-phosphate, দেন গ্লুকোজ, থাকবে 98। এইভাবে 1 by 1 একটা একটা করে স্টুডেন্ট ফসফোরাইলেজ এনজাইম, দেন glucose 1-phosphate, then glucose 6-phosphate, then finally glucose convert হয়। These are the steps of glycogenolysis. তাহলে অ্যাকচুয়ালি গ্লাইকোজেনেসিস হচ্ছে জমা করা, গ্লাইকোজেনোলাইসিস হচ্ছে ভাঙা।
গ্লাইকোজেনেসিস কি জমা করে? গ্লুকোজ জমা করে ইন দ্য ফর্ম অফ গ্লাইকোজেন। আর গ্লাইকোজেনোলাইসিস কি তৈরি করে? গ্লাইকোজেনটা ভেঙে আবারও গ্লুকোজ তৈরি করে, আবারও গ্লুকোজ তৈরি করে। এখানে কিছু বিষয় আছে যে লিভারেও গ্লাইকোজেন জমা হয়, আবার মাসেলেও গ্লাইকোজেন জমা হয়। কিন্তু একটা বিষয় তোমরা মনে রাখবা যে liver glycogen can be readily converted into blood glucose. এটা মনে রাখতে হবে, liver glycogen can be readily converted into blood glucose because in the liver there is an enzyme glucose 6-phosphatase. In the liver there is an enzyme glucose 6-phosphatase, যেটা আমি গ্লাইকোজেনোলাইসিসের স্টেপে দেখিয়েছি। Glycogen to glucose 1-phosphate, then glucose 6-phosphate. Then by the help of that glucose 6-phosphatase, glucose 6-phosphate is converted into fresh glucose. এই যে এনজাইম গ্লুকোজ 6-phosphatase, এটা লিভারে আছে, মাসেলে নাই, যার কারণে liver glycogen readily can be converted into blood glucose, but muscle glycogen cannot be converted into blood glucose. This is the difference. একটা প্রশ্ন থাকে, একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয়, what is the difference between liver glycogen and muscle glycogen? পার্থক্য হচ্ছে liver glycogen can be converted directly into the glucose and helps to maintain blood glucose, but muscle glycogen cannot be converted into blood glucose. তাহলে প্রশ্ন আসে, মাসেল গ্লাইকোজেন কি হবে? মাসেল গ্লাইকোজেন প্রথমে হয় গ্লুকোজ 1-phosphate, then glucose 6-phosphate, then glucose 6-phosphate then take part in glycolytic pathway and ultimately forms lactic acid. Lactic acid pathway তৈরি করে, তোমরা জেনেছো যে গ্লাইকোলাইসিসে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় এক্সারসাইজিং মাসেলে। এক্সারসাইজিং মাসেলে গ্লাইকোলাইসিসের ফলে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। তাহলে আমরা বুঝলাম যে end product of glycogenolysis of liver glycogen is glucose, but end product of muscle glycogenolysis is not glucose, but it is lactic acid. এবং দেখবা যে অনেকক্ষণ এক্সারসাইজ করার পর তোমরা অনেকে যারা ফুটবল খেলো, ক্রিকেট খেলো, দেখবা যে একটা সময় মাসেলে ক্র্যাম্পিং পেন হয়। এটা হয় হচ্ছে ডিউ টু অ্যাকুমুলেশন অফ ল্যাকটিক অ্যাসিড। ডিউ টু অ্যাকুমুলেশন অফ ল্যাকটিক অ্যাসিড তোমাদেরকে তো আলটিমেটলি পেন নিয়েই কাজ করতে হবে। পেন যেখানেই পেন আছে সেখানেই তোমরা পেন তোমাদেরকে রিলিভ করতে হবে। তার আগে বুঝে নিতে হবে এটা কি ধরনের পেন, এটা কি কেমিক্যাল পেন, ল্যাকটিক অ্যাসিডের পেন, নাকি কোনো অন্য কোনো কারণে পেনটা হচ্ছে। তো ওকে, থ্যাংক ইউ। শফিক আবার আমাদের সাথে জয়েন করেছে, বড় করে দাও। তো তোমরা আমরা বুঝবো কিভাবে? হ্যাঁ বলো। স্যার আমরা কিভাবে বুঝবো কোনটা ল্যাকটিক অ্যাসিডের পেইন? না না, এটা ল্যাকটিক অ্যাসিডের পেইন তুমি অবশ্যই বুঝতে পারবা যে তুমি যদি হিস্ট্রি নাও, তুমি যদি তার কাছে শোনো যে আপনি কি রিসেন্ট কিছুক্ষণ আগে এক্সারসাইজ করছেন অথবা
খেলা করছেন, ফুটবল খেলছেন বা ক্রিকেট খেলছেন, তোমরা মেয়েরা খেলা করো না, কিন্তু ছেলেদের কাছে জিজ্ঞেস করো যে আফটার হিউজ এক্সারসাইজ glycogen in the muscle is broken down into lactic acid and causes cramping pain by leg muscle এ একটা ব্যথা করে। তো সে স্পষ্টভাবে তোমাকে বলবে যে আমি কিছুক্ষণ আগে খেলাধুলা করেছি। ইট ডাজ নট ম্যাটার, ইটস লিটল পেন, এটা কোনো সমস্যা না, একটু মেসেজ করলেই ঠিক হয়ে যায়। অন টাইম বিং 3-4 ঘন্টা পর ল্যাকটিক অ্যাসিড যখন ডিসঅ্যাপিয়ার করে তখন পেনটা এমনি চলে যায়। বুঝতে পারছো? এটা নর্মাল ফিজিওলজিক্যাল পেন, জাস্ট তোমাদেরকে একটু মনে করিয়ে দেওয়ার জন্য, বিকজ তোমাদেরকে যাবতীয় পেন নিয়ে ডিল করতে হবে। বুঝছো? প্রত্যেকটা জি মাসেলের স্যার। ক্যারেক্টার তোমাদেরকে জানতে হবে। প্রত্যেকটা মাসেল, স্মল মাসেল, লার্জ মাসেল, এই মাসেলের ক্যারেক্টার, এই মাসেলের ফাংশন তোমরা যদি জানতে পারো, তাহলে এই মাসেল তোমরা হ্যান্ডেল করতে পারবা এবং একটা পেশেন্টের বড় বড় বিপর্যয় থেকে তোমরা তাকে রক্ষা করতে পারবা। এটাই হচ্ছে ফিজিওথেরাপি সাবজেক্টের মজার বিষয়, ইন্টারেস্টটা এইখানেই। পেন নিয়ে আসছে, হোয়ার ইজ দ্য পেন? ইফ ইউ কুড নট ফাইন্ড আউট দ্য অরিজিন অফ পেন, এটা তোমার জন্য কঠিন হবে। দেন ইউ অ্যাপ্লাই ইউর থেরাপি either by exercise or by তোমার irradiation or by heat or by other mechanism, ওয়াক্স বাথটাপ আছে যেগুলা অ্যাপ্লাই করে তোমরা তার পেন নিরাময় হ্যাঁ করতে স্যার, পারবা উল্টায়। হ্যাঁ, আর কারেন্ট চলে গেছিল, সরি। ওরা শুনতে পারছে কিনা হ্যাঁ, জানি না। এই তোমরা কি শুনতে পারছো স্যারকে? আমার এখানে কারেন্ট ছিল না। জি স্যার, শুনতে পাইছি। শুনছে আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে শুনেছে ওরা। আচ্ছা আচ্ছা স্যার। স্যার আর 10 মিনিট সময় নেক্সট আছে, আরেক, হবে তো? হ্যাঁ হবে হবে হবে, এনাফ এনাফ। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, আমি স্লাইড তো শেয়ার দিচ্ছি। আমি এখন আরেকটু কথা বলি, সেটা হচ্ছে যে গতদিন বলেছিলাম যে অনলি ওয়ান হরমোন, সেই হরমোনটার নাম হচ্ছে ইনসুলিন, secreted by the beta cells of the pancreas, control enhance glycogenesis, একটা হরমোন। On the other hand, in the process of glycogenolysis, a set of hormone is there, a set of hormone is there, এক নাম্বার হচ্ছে গ্লুকাগন, থাইরক্সিন, মনে রাখো গ্লুকাগন, থাইরক্সিন, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, cortisol growth hormone, 6টা হরমোন। These 6 hormone enhance glycogenolysis, that means increase glycosenolysis। সুতরাং তোমাদেরকে খেয়াল রাখতে হবে, একটা পেশেন্ট হাইপার থাইরয়েডিজম আছে, তার অ্যাকচুয়ালি ডায়াবেটিস নাই, তার হাইপার থাইরয়েডিজম আছে। হাইপারথাইরয়েডিজম এর কারণে, অর্থাৎ থাইরয়েড হরমোন বেশি আছে। থাইরয়েড হরমোন বেশির কারণে যদি বেশি গ্লাইকোজেন ভাঙে, ব্লাড গ্লুকোজ বেশি হবে। সেই ক্ষেত্রে তার ডায়াগনোসিস কিন্তু, মেইন ডায়াগনোসিস অসুখটা হবে কিন্তু হাইপার থাইরয়েডিজম। বুঝতে পারছো? এই জন্য এই 6টা হরমোনকে আমরা বলি ডায়াবেটোজেনিক হরমোন। ডায়াবেটোজেনিক হরমোন বিকজ these 6 হরমোন, গ্লুকাগন, তারপর থাইরক্সিন, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, কর্টিসল গ্রোথ হরমোন, এরা গ্লাইকোজেনোলাইসিস বাড়ায়, ব্লাড গ্লুকোজ বাড়ায়, ডায়াবেটিসের মতো অ্যাপিয়ারেন্স শো করে, যার কারণে এই 6টা হরমোনকে আমরা বলি ডায়াবেটোজেনিক হরমোন। এটা তোমাদের মনে রাখতে হবে। এরা 6 জন একদিকে আর ইনসুলিন আর একদিকে। ইনসুলিন ব্যথা কমায় আর এরা 6 জন বাড়ায়। এখানে একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয় যে
Name the hormones increase glycosenolysis. উত্তর হচ্ছে এই 6টা হরমোন। আবার তোমাকে জিজ্ঞাসা করতে পারে নেম দ্য হরমোন ইনক্রিজ গ্লাইকোজেনেসিস, উত্তর হচ্ছে ইনসুলিন। এই জন্য এই 6টা হরমোনকে বলা হয় ডায়াবেটিসজনিক হরমোন। তো মাসেল গ্লাইকোজেন ভেঙে ল্যাকটিক অ্যাসিড হয়। এই ল্যাকটিক অ্যাসিড আবার লিভারে যে গ্লুকোজ তৈরি করে, বুঝতে পারছো? তাহলে একটা জিনিস চিন্তা করো, মাসেল জি স্যার। glucose is stored in the muscle as glycogen. This muscle is broken down, forms lactic acid, again converted into glucose in the liver. লিভার থেকে আবার মাসেলে যে আবার গ্লাইকোজেন স্টোর হয়, এই যে সাইকেলটা, এটাকে বলা হয় কোরি সাইকেল। তোমাদের বইয়ে আমি যে নোটগুলো দিয়েছি, এই নোট সব জায়গায় ঘাটবা না, যে সমস্ত অংশটুকু আমি পড়াচ্ছি এই সমস্ত অংশটুকু আন্ডারলাইন করে তোমরা পড়ে নিবা। আমরা 2টা ক্লাসে, ফার্স্ট ক্লাস গ্লাইকোজেনেসিস, সেকেন্ড ক্লাস গ্লাইকোজেনোলাইসিস আমরা পড়াইলাম। শফিক নেক্সট স্লাইডগুলো দাও তো, স্লাইডগুলো দেখিয়ে দিই। নেক্সট, this is the hormone increased glycosenolysis: glucagon, epinephrine, thyroxine, growth hormone, cortisol, আর একটা আছে নরএপিনেফ্রিন। নেক্সট স্লাইড। এই 6টা হরমোনকেই বলা হয় ডায়াবেটিসজনিক হরমোন। তার কারণ they produce the blood picture of glucose like the diabetic person. Next. শেষ। তাহলে তোমরা এখন নিজেরা চিন্তা করো যে ভাত খাবা, তারপরে পোলাও খাবা, বিরিয়ানি খাবা, আলু খাবা, রুটি খাবা, ব্লাডে যে গ্লুকোজ পাবা, এই অতিরিক্ত গ্লুকোজ লিভারে এবং মাসেলে জমা হবে, এটা হবে গ্লাইকোজেনেসিস। আবার যখন না খেয়ে থাকবা, এই গ্লাইকোজ ভেঙে আবার গ্লুকোজ হবে, সেটা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। লিভারের ক্ষেত্রে গ্লুকোজ হয়, মাসেলের ক্ষেত্রে ল্যাকটিক অ্যাসিড হয়। এটাই হচ্ছে পার্থক্য। আর এর ছোট্ট ছোট্ট স্টেপগুলা আমি তোমাদের সাথে আলোচনা করেছি, এগুলো নিয়ে আর আলোচনার দরকার নাই। বাট both the process is important to maintain the blood glucose to save the vital organ in our body. আজকে ক্লাস শেষ। এখন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো জায়গায় না বুঝে থাকো, তাহলে জিজ্ঞেস করতে পারো। Any question from your side? খুব ইম্পর্টেন্ট পাথওয়ে তাকে কোশ্চেন করো তোমাদের যদি জানা থাকে। থাইরয়েডের Any সমস্যাটা হয় কেন স্যার? থাইরয়েডের সমস্যা হয় হচ্ছে থাইরয়েড যে গ্ল্যান্ড আছে, এটা হচ্ছে একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, বুঝছো? এন্ডোক্রাইন গ্ল্যান্ড, দিস থাইরয়েড গ্ল্যান্ড secretes T3 T4. Clear? This T3 T4 also control glycosenolysis. When there is deficiency of thyroid hormone, it may be due to iodine deficiency. একটাই জেনে রাখো, আরো কিছু কারণ আছে, অটো ইমিউন ডিজিজ আছে, সেগুলো তোমাদের জানার দরকার নাই, না জানলেও চলবে। সাধারণভাবে আয়োডিন ডেফিসিয়েন্সিতে হাইপোথাইরয়েডিজম হয় বা থাইরয়েড হরমোন সংকট হয় আমাদের বডিতে, এতটুকু জেনে রাখো। যাদের শরীরে আয়োডিনের ঘাটতি আছে তাদের হাইপোথাইরয়েডিজম হয়। সেই ক্ষেত্রে গ্লাইকোজেন মেটাবলিজমে প্রবলেম হতে পারে এবং all the cells of our body become involved because thyroid hormone helps in metabolism, especially the brain ম্যাচুরেশন ঠিক মতো হয় না এবং এদের আইকিউ কম হয়, বিশেষ করে বাচ্চাদের। প্রশ্ন করো যে কোনো সাইড থেকে, উল্টা পাল্টা প্রশ্ন যা মনে মাথায় আসে করতে পারো, সমস্যা নাই। বাট ইউ হ্যাভ টু ডিল উইথ পেইন অল টাইম, ইউ হ্যাভ টু know the functions of the muscle.
অল মাসেল। আমি থেরাপি দিচ্ছি, আমি বুঝতে পারতেছি। ভালো। আমরা আস্তে আস্তে মেটাবলিজম শেষের দিকে যাচ্ছি, কার্বোহাইড্রেট মেটাবলিজমের। কার্বোহাইড্রেট মেটাবলিজম শেষ হয়ে গেলে আমরা লিপিড মেটাবলিজম ধরবো। আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা ক্লাস শেষ করে দিব। নো কোশ্চেন? শফিক, জি স্যার। কোশ্চেন তো আর আসতেছে না, মনে হয় ক্লোজ করে দাও, বুঝছো? আচ্ছা স্যার, ক্লোজ করে দিচ্ছি। তো আপনি ভালো থাকেন স্যার। হ্যাঁ, জি, আসবানে আজকে। আসসালামু আলাইকুম। আসলাম। আচ্ছা স্যার, জি। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা